এটি বিজয়ের মাস। আজকে 10ই ডিসেম্বর। এই বিজয়ের মাসে হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। বঙ্গবন্ধু মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমরা যারা বঙ্গবন্ধু মুজিবকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি, সেটির একটি ব্যাখ্যা প্রয়োজন আছে। বাঙালি জাতি সত্তা সৃষ্টি হওয়ার পর হাজার হাজার বছর ধরে বাঙালি কখনো নিজের দ্বারা শাসিত হয়নি। পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলে কোন স্বাধীন রাজ্য ছিল না। বাংলা ভাষাভাষী অঞ্চলে কিছু স্বাধীন রাজা ছিল, অনেক স্বাধীন রাজা ছিল, কিন্তু পুরো বাংলা ভাষাভাষী অঞ্চল নিয়ে কোনো রাজ্য কখনো প্রতিষ্ঠিত হয়নি, কোনো রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে নিয়ে গর্ব করি। সিরাজদৌল্লা কিন্তু বাঙালি ছিলেন না। সিরাজদৌল্লার অন্দরমহলের ভাষা ছিল ফার্সি, আর সিরাজদৌল্লার সেনাবাহিনীর ভাষা ছিল উর্দু এবং ফার্সি। আমরা সিরাজদৌল্লাকে নিয়ে গর্ব করি। সিরাজদৌল্লা বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন বটে, কিন্তু তিনি বাঙালি ছিলেন না। হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্লোগান শিখিয়েছিলেন, বীর বাঙালি অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই স্লোগান উজ্জীবিত করে হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে শেখ মুজিব, বঙ্গবন্ধু মুজিব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক সাগর রক্ত পায়ে দিয়ে এই বাংলা নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু মুজিব। বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে বাঙালি প্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিল, নিজেদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে। শুধু তাই নয়, বাঙালির ইতিহাসে অনেক নেতার কথা আমরা বলি। আমাদের দলের সাধারণ সম্পাদক অনেক নেতার কথা বলেছেন, যারা বাঙালিকে যুগে যুগে উদ্দীপ্ত করার চেষ্টা করেছে, যারা বাঙালিকে উদ্দীপ্ত করে স্বৈর শাসনের বিরুদ্ধে, বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হয়নি। বঙ্গবন্ধু মুজিব হেমিলনের বংশীবাদকের মতো বাঙালিকে এমন ভাবে উদ্দীপ্ত করেছিলেন, বাঙালি নিজের জীবনের মায়া ত্যাগ করে, যেখানে নিজের জীবন মানুষের কাছে সবচাইতে প্রিয়, নিজের প্রাণ যেখানে মানুষের কাছে সবচাইতে প্রিয়, সেই বাঙালিকে এমন ভাবে বঙ্গবন্ধু মুজিব উদ্দীপ্ত করেছিলেন, বাঙালি কাতারে কাতারে, দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে মুক্তিযুদ্ধে নিয়ে নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে জীবনকে সঙ্গে নিয়েছিল দেশের তরে, বাংলাদেশের তরে একটি স্বাধীন রাষ্ট্র রচনা করার জন্য। এবং এক সাগর রক্ত পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ইতিহাসে, বাঙালি জাতির ইতিহাসে প্রথম স্বাধীন জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় বাঙালির জন্য। সেই কারণে বঙ্গবন্ধু মুজিব হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু মুজিব শুধুমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নন, পৃথিবীর ইতিহাসে এমন খুব কম নেতা আছেন যারা মানুষকে এমন ভাবে উদ্দীপ্ত করতে পেরেছেন যে মানুষ লাখে লাখে জীবন দিয়ে দেশের জন্য জীবন দিয়েছে। এমন নেতা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। সেই কারণে বঙ্গবন্ধু মুজিব পৃথিবীর ইতিহাসে, বিশ্ব ইতিহাসে অন্যতম সেরা নেতাদের মধ্যে একজন হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মুজিব শুধুমাত্র বাংলাদেশের বাঙালির নেতা নন, তিনি সারা বিশ্বের 32 কোটি বাঙালির নেতা। কারণ বাঙালির জন্য জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে। কিন্তু আজকে বিজয়ের মাসে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ষড়যন্ত্র। 1975 সালে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা বঙ্গবন্ধুকে, যারা আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে
থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজকে বাংলাদেশ এমন ভাবে এগিয়ে গেছে, আমরা স্বাধীনতা অর্জনের পর দশকের পর দশক ধরে পাকিস্তানিরা আমাদের দিকে তাকিয়ে তারা অনেক সময় হাসি ঠাট্টা করত, বাংলাদেশ কি আদৌ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কিনা, এই রাষ্ট্র সত্যিকার অর্থে একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কিনা, এই নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করত। আজকে বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমন ভাবে এগিয়ে গেছে, আজকে পাকিস্তানের জনগণ বাংলাদেশের দিকে তাকিয়ে আক্ষেপ করে। আমরা সমস্ত মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, সব সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। পাকিস্তানের মানুষের মাথা পিছু আয় আর বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পাকিস্তানের মানুষের মাথা পিছু আয় যেখানে 1600 ডলার, আমাদের মাথা পিছু আয় 2064 ডলার। আমাদের রিজার্ভ 41 বিলিয়ন ডলার, পাকিস্তানের রিজার্ভ 15 বিলিয়ন ডলার। আমরা সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি। আজকে পাকিস্তানের টেলিভিশনে বাংলাদেশের প্রশংসা হয়, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অকপটে স্বীকার করেন যে আজকে বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে অনেক দূরে নিয়ে গেছে। সম্প্রতি IMF এর যে রিপোর্ট এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা শুধু পাকিস্তানকে নয়, আমরা এই বছর ভারতকে অর্থনৈতিক সূচকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। আমরা সামাজিক সূচক এবং আমরা মানব উন্নয়ন সূচকে ভারতকে অনেক আগে পিছনে ফেলেছি। বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 73 বছর, ভারতের 71 বছর, আর পাকিস্তানের 69 বছর। আজকে বাংলাদেশ সাই করে যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। অনেকে প্রশ্ন রাখেন, বাংলাদেশ কোথায় কিভাবে এগিয়ে গেল? যেই ছেলেটি 10 বছর আগে 12 বছর আগে বিদেশ গেছে, সে যখন বাংলাদেশে 10 বছর পরে আসে, তার বিমান যখন ঢাকা বিমানবন্দরের উপরে চক্কর দিতে থাকে, তখন সে যখন ঢাকার আকাশে আকাশচুম্বী অট্টালিকাগুলো দেখে, যখন সে কুড়িল ফ্লাইওভার দেখে, পেঁচানো কুড়িল ফ্লাইওভার দেখে, তখন তার কাছে মনে হয় বিমান বুঝি ঢাকায় নয়, ঢাকা ফেলে ব্যাংকক চলে এসেছে। আর তার কাছে মনে হয় এটি মনে হয় ইংরেজি সিনেমার কোন দৃশ্য, কারণ এরকম পেঁচানো ফ্লাইওভার আমরা শুধু ইংরেজি সিনেমায় দেখেছি, এখন সেটি ঢাকায় দেখা যায়। তাকে যদি ঢাকা বিমানবন্দর থেকে চোখ বন্ধ করে তাকে যদি হাতির চিনে দিয়ে ছেড়ে দেওয়া হয়, জিজ্ঞেস করা হয় যে এটি কোন জায়গা, তখন সে বলবে এটি ঢাকা শহর নয়, এটি ইউরোপের কোন শহর, এটি হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ। সে যখন ঢাকা থেকে এই বগুড়ায় জয়পুরহাটে আসে, জয়পুরহাট চিনতে পারে না, বগুড়া শহর চিনতে পারে না। সে যখন তার গ্রামের বাড়ি যায়, তখন যেই কাদামাটি বানিয়ে, যেই মেঠোপথ বানিয়ে সে বিদেশ দিয়েছিল, সে এসে দেখে সেই কাদামাটির পথ নাই, সেই মেঠোপথ নাই, সেখানে পিচঢালা পথ হয়ে গেছে। সে চিনতে পারে না নিজের গ্রামকে। গায়ে তার বাড়ির পাশে যে টিনের চালা, যে কুড়েঘর ছিল কিংবা টিনের চালা ঘর ছিল, সেটি আধা পাকা বিল্ডিং হয়ে গেছে, কুড়েঘর নাই। কুড়েঘর এখন শুধু কবিতায় আছে, বাস্তবে খুঁজে পাওয়া যায় না। কুড়েঘর আছে, তবে সেই ঘর গরু বাছুর রাখার ঘর কিংবা রান্নাঘর হিসেবে ব্যবহৃত হয়। সারা বাংলাদেশের চিত্র হচ্ছে আজকে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না। আজকে এই ভিডিওর সাথে যদি 12 বছর আগের ভিডিও মিলিয়ে দেখেন, আজকের চেহারাগুলো অনেক চাকচিক্য হয় 12 বছর আগের চেহারার তুলনায়। আজকের বেশভূষাগুলো অনেক চাকচিক্য হয় 12 বছর আগের তুলনায়। এই বদলে যাওয়া কোনো জাদুর কারণে হয়নি।
নেতৃত্বের কারণে হয়েছে। এই বদলে যাওয়া অনেকের সহ্য হয় না। সেই কারণে দেশ আজকে আওয়ামী লীগের নেতৃত্বে সাই সাই করে এগিয়ে যাচ্ছে, পাকিস্তানকে পিছনে ফেলেছে, ভারতকেও পিছনে ফেলেছে অনেক ক্ষেত্রে। এটি অনেকের সহ্য হয় না। সেই কারণে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বগুড়া, বৃহত্তর বগুড়ার অংশ ছিল ওই জয়পুরহাট। বগুড়ার আপনার বউ হচ্ছে বেগম খালেদা জিয়া। মনে আছে, বলেছিল বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না, পারবে না। ফেসবুকে ভিডিও আছে না এখনো? খালেদা জিয়ার ভিডিও আছে। সেখানে খালেদা জিয়া কি বলছে? বলছে যে পদ্মা সেতু আওয়ামী লীগ করতে পারবে না, পারবে না, পারবে না। আমরা ক্ষমতায় গেলে একটা নয়, দুইটা পদ্মা সেতু করবো। খালেদা জিয়া বলেছিল পদ্মা সেতুর শেষ স্থান 12টার পরে, 12টার কয়েক মিনিট পরে পদ্মা সেতুর শেষ স্থান বসে গেছে। অর্থাৎ পদ্মার দুই পার সেতু দিয়ে সংযুক্ত হয়ে গেছে। এখন বেগম খালেদা জিয়া আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কি বলবেন? উনি খালেদা জিয়া এটাও বলেছিলেন যে যদি সেতু বানায়ও এটি জোড়া তালি দিয়ে বানানো হবে, এবং সেতু কিন্তু জোড়া তালি দিয়ে বানানো হয়। এটা বিল্ডিং এর সাপ নয় যে একবার ঢালাই করে দেওয়া হবে। বেগম খালেদা জিয়া সেই জ্ঞানটা নাই। আজকে পদ্মা সেতু হয়ে গেছে। এই পদ্মা সেতুর উপর দিয়ে নিশ্চয়ই আপনারা গাড়ি চালিয়ে যাবেন। তবে যদি লজ্জা থাকে, অনুরোধ জানাবো আপনারা সেতুর নিচ দিয়ে যাবেন। আজকে দেশ বদলে গেছে। এই বদলে যাওয়া পছন্দ হচ্ছে না অনেকে। চোখ থাকিত অনেকে অন্ধ, কান থাকিত বধির। মির্জা ফখরুলও দেখে না, খালেদা জিয়াও দেখে না, তার সভাপতি দেখে না। এই যে বদলে যাওয়া দেখে না। ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে দেশে কোনো উন্নয়ন হয় না, তারা বলে। সুতরাং আজকে তারা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। ফখরুল সাহেব কালকে বক্তব্য রেখেছে, বলেছেন যে আওয়ামী লীগ নাকি জঙ্গিবাদ পুরস্কার দিচ্ছে। সমস্ত জঙ্গিদের পরিবেষ্টিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন জঙ্গিবাদকে নাকি আওয়ামী লীগ পুরস্কার দিচ্ছে। তার সাথে ডানে কারা? আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, যারা স্লোগান দিয়েছিল তারা ডান পাশে। আর অপর পাশে কারা? অপর পাশে তারা নারী নেতৃত্ব হারা, তবে খালেদা জিয়া পাশে থাকলে দুটো হারা। তারা হচ্ছে তার বাম পাশে। তাদেরকে সাথে নিয়ে তিনি বললেন যে আমরা নাকি জঙ্গিবাদ পুরস্কার দিচ্ছি। আজকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন ভাস্কর্য নিয়ে নেমেছে। ভাস্কর্য সৌদি আরবও আছে। সৌদি আরবের রাস্তায় রাস্তায় ঘোড়ার ভাস্কর্য, ভাস্কর্য আছে। সৌদি আরবের রাস্তায় রাস্তায় সৌদি বাদশার ছবি সহ ভাস্কর্য আছে। সৌদি আরবের জেদ্দায় পৃথিবীর সেরা ভাস্কর্যের নিয়ে ভাস্কর্য মিউজিয়াম করে তোলা হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আয়াতুল্লাহ খোমেনির ভাস্কর্য আছে। আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেয়, ফেসবুকে তার বক্তৃতা শুনলাম। তিনি বলছেন এরদোগান এমন শাসক, তিনি খবরের মধ্যে তার জনগণকে সমাহিত করেন এবং সূরা পাঠ করেন। আর সেই এরদোগানের ভাস্কর্য সারা তুরস্ক জুড়ে আছে। তুরস্কের রাষ্ট্রদূত আমার সাথে দেখা করে বললেন আমরা ঢাকায়ও এরদোগানের ভাস্কর্য বসাবো এবং আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বসাবো। ওনারা এগুলো দেখেন না। এরা তাই যারা ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাই যারা 1971 সালে ফতোয়া দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধ করছে, পাকিস্তান ভাঙার জন্য যুদ্ধ করছে, এরা সবাই কাফের। তারা তাদের পরবর্তী প্রজন্ম হচ্ছে আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এরা তারাই 1971 সালে যারা ফতোয়া দিয়েছিল আমার মা বোনেরা গনিমতের মাল তাদেরকে ভোগ করা যাবে, এই ফতোয়া যারা দিয়েছিল তারাই হচ্ছে আজকে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আমি তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা বলৎকারের বিরুদ্ধে একটু কথা বলেন, আপনারা ভাস্কর্য নিয়ে কথা বলেন, বলৎকারের বিরুদ্ধে একটু কথা বলেন।
এটি নিয়ে তো কোনো কিছু বলেন না। সুতরাং আজকে এটার পিছনে কারা ইন্ধন দিচ্ছে? ইন্ধন দিচ্ছে তারাই যারা বঙ্গবন্ধুকে যারা পছন্দ করে না, যারা খলনায়ককে নায়ক বানাতে চেয়েছিল, স্কুলের দপ্তরিকে হেডমাস্টার বানানোর অপচেষ্টা চালিয়েছ, স্কুলের ছুটি দিয়ে সিদ্ধান্তকে এনে স্কুলের হেডমাস্টার, ঘন্টা বাজারকে দপ্তরিকে তারা হেডমাস্টার বানানোর চেষ্টা করেছিল। তারাই আজকে এই ভাস্কর্য বিরোধী যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে ইন্ধন দিচ্ছে। সুতরাং এটার বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, আমি যেটা বক্তব্য রাখবো না, দ্বিতীয় অধিবেশন আছে, আবার আমাদের চলেও যেতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, প্রায় এক যুগ আমরা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায়, যদিও মির্জা ফখরুল ইসলাম সাহেব প্রতিবার বলেন, খালেদা জিয়াও আগে বলতেন, তারেক রহমানও স্কাইপিতে যুক্ত হয়ে বলেন, আমরা আন্দোলন শুরু করব, আমরা ঈদের পরে আন্দোলন, আমরা মাসিক পরীক্ষার পরে আন্দোলন, আমরা শীতের পরে আন্দোলন, বৃষ্টি একটু কমলে পরে আন্দোলন। তবে কোন বছর আন্দোলন এটা অবশ্য বলে না। এই আন্দোলনের হুমকির মধ্যে আমরা মাশাআল্লাহর রহমতে জনগণের সমর্থন দিয়ে আমরা 12 বছর ক্ষমতায় আছি। শেখ হাসিনা 12 বছর এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং আমাদেরকে তবে সতর্ক থাকতে হবে। আমরা যেহেতু পরপর 3 বার রাষ্ট্র ক্ষমতায়, সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। নৌকায় বেশি মানুষ উঠলে নৌকা ডুবে যায়। আমাদের অত বেশি মানুষ দরকার নাই। যারা দুঃসময়ে আওয়ামী লীগ করেছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন 2001 থেকে 2008 যারা বুকে পাথর বেঁধে যারা সংগঠন করেছে, 21 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলাম না, তখন যারা বুকে পাথর বেঁধে এই সংগঠনকে গড়ে তুলেছে, সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা বেঞ্জামিন লোধা আমার রক্ত দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, তারাই আসবে নেতৃত্বে, তারাই নেতৃত্বের হাল ধরবে। যারা বর্ণচোরা, যারা ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য যারা আওয়ামী লীগে প্রবেশ করেছে, আওয়ামী লীগ করছে, তাদেরকে আমরা নেতৃত্বের আসলে কোনোভাবেই বসাতে পারি না। এটি শুধু জেলা আওয়ামী লীগ নয়, এটি ইউনিয়ন আওয়ামী লীগ, এমনকি আমাদের ওয়ার্ড কমিটি গঠন করার ক্ষেত্রেও এটি মাথায় রাখতে হবে। আর সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার দরকার নাই। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সম্মেলনের মাধ্যমে একটি গতিশীল কমিটি গঠিত হবে, যেই কমিটি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সংগঠিত করবে এবং যারা সুবিধাবাদী অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করে দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেরকম একটি কমিটি গঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে। এবং সেই কমিটির নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া আরো অব্যাহত থাকবে। শেখ হাসিনা যেই অগ্রগতির চাকা, যেটি ঘূর্ণমান চাকায় পরিণত করেছিল, তারেক জিয়া, খালেদা জিয়া, সেই চাকাকে যিনি ধাবমান চাকায় পরিণত করেছেন আমাদের নেত্রী, সেই চাকার গতিবেগ আরো বাড়িয়ে আমাদের এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারবো, এমন একটি কমিটি গঠিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।